আজকে আমরা পড়ব পরিবেশের ভাবনা। দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে পরিবেশের জন্য ভাবনা। তো প্রথমে জানব পরিবেশ কাকে বলে। যে কোনো প্রাণী বা উদ্ভিদ তার জীবনচক্রের যে কোনো সময়ে যেসব সজীব ও জড় উপাদানগুলি দ্বারা প্রভাবিত হয় তাদের সমষ্টিকে আমরা পরিবেশ বলবো। সহজভাবে বললে আমাদের চারপাশে যেসব সজীব ও জড় উপাদান থাকে তাদের সমষ্টিকে আমরা পরিবেশ বলবো, কারণ আমাদের চারপাশে যারা থাকে তাদের দ্বারা আমরা প্রভাবিত হই সবসময়। যেমন জল, আলো, বাতাস, উদ্ভিদ, প্রাণী, আশেপাশের মানুষজন, পশু পাখি সবার দ্বারা আমরা প্রভাবিত হই। বায়ুমণ্ডল, এরপরে সেই বায়ুমণ্ডল কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে 1600 কিমি উচ্চতা পর্যন্ত বলয়াকার বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের উপাদানগুলি হলো হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি হলো বায়ুমণ্ডলের উপাদান। এখানে দিয়ে আছে কোন গ্যাস কত পরিমাণ আছে বায়ুমণ্ডলের মধ্যে। যেমন নাইট্রোজেন আছে 78%, অক্সিজেন আছে 20.9%, অন্যান্য গ্যাস আছে 0.17%, কার্বন ডাইঅক্সাইড আছে 0.03%। বায়ুমণ্ডলের কাজ কি না? বায়ুমণ্ডলের কাজ হচ্ছে পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ করা আর মহাশূন্য থেকে আগত অতিবেগুনি রশ্মি ও ক্ষতিকারক রশ্মিগুলোকে আটকে পৃথিবীর জীবমণ্ডলকে রক্ষা করা। বায়ুমণ্ডলের ভর, পুরো বায়ুমণ্ডলের ভর 5.5 × 10⁻⁻15 টন। এত ওজন থাকা সত্ত্বেও আমরা কোনো বায়ুমণ্ডলের চাপ অনুভব করতে পারি না, কারণ আমাদের শরীরের মধ্যে যে তরল ও গ্যাসীয় উপাদানগুলি রয়েছে তার চাপ এবং বাইরে বায়ুর চাপের সঙ্গে সমান, সেই জন্য আমরা বায়ুর চাপ অনুভব করতে পারি না। বায়ুমণ্ডলকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়। উষ্ণতা ও উচ্চতার ভিত্তিতে 5টি ভাগে ভাগ করা যায়। কি কিনা? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আরেকটা আছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার সিলেবাসে নেই, সেই জন্য বেশি বিস্তারিত আলোচনা করব না। বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায়: হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। হোমোস্ফিয়ারের অন্তর্গত পড়ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ারের অন্তর্গত পড়ছে থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার তারতম্য ঘটে, বিভিন্ন স্তরে বিভিন্ন রকম ঘটে। যেমন ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে। বিভিন্ন স্তরে বিভিন্ন রকম হতে পারে উচ্চতার বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার হ্রাস বৃদ্ধি, কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপের হ্রাস ঘটবেই, কারণ উচ্চতা বৃদ্ধিতে বায়ুর স্তরের ঘনত্ব কমতে থাকে। তো প্রথমে জানবো হোমোস্ফিয়ার কাকে বলে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 85 থেকে 90 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের উপাদানগুলির অনুপাত অপরিবর্তিত থাকে, অর্থাৎ রাসায়নিক গঠন একই থাকে, তাই এই স্তরকে হোমোস্ফিয়ার বলে। হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল কাকে বলে? হোমোস্ফিয়ারের উপরে অর্থাৎ 90 কিলোমিটারের উপরে 10,000 কিমি পর্যন্ত উচ্চতা বিশিষ্ট বায়ুমণ্ডলের যেসব রাসায়নিক উপাদান নিয়ে গঠিত সেগুলোর অনুপাত একই রকম থাকে না, সেই জন্য একে হেটেরোস্ফিয়ার বলে। এরপরে যে 5টি স্তর আছে সেই 5টি স্তরের মধ্যে ভূপৃষ্ঠের সবথেকে কাছের ভূপৃষ্ঠের সংলগ্ন স্তর, কাছের স্তর যেটা বলে, এটা হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সবচেয়ে ভারী ও ঘন বায়ুমণ্ডলের স্তরকে ট্রপোস্ফিয়ার বলে। আমরা এই স্তরে বাস করি। ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, পরীক্ষার সময় অবশ্যই পড়বে। ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য: উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপ ও উষ্ণতা দুটোই হ্রাস পায়। চাপ তো হ্রাস পাবেই, প্রথমে বলেছি, কারণ উচ্চতা বৃদ্ধিতে বায়ুর ঘনত্ব কমে এবং চাপ হ্রাস পায়। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা 6.5 ডিগ্রি হারে কমতে থাকে। এই স্তরে ঝড়, বৃষ্টি, বজ্রপাত সংঘটিত হয়, সেই জন্য এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে। পরীক্ষার সময় অনেক সময় পড়ে ক্ষুব্ধমণ্ডল কাকে বলে এবং কেন বলে। আশা করি বুঝে গেছো। ওজন হিসাবে বায়ুমণ্ডলের 75% এই স্তরেই থাকে। এই স্তরের সীমাস্থ অর্থাৎ শেষের অঞ্চলকে ট্রপোপোজ বলে। এই স্তরের উষ্ণতা মোটামুটি
-55°C কাছাকাছি। এই স্তরে ধূলিকণা থাকায় আলোর বিচ্ছুরণ ঘটে এবং আকাশকে নীল দেখায়। এরপরে আসি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ট্রপোস্ফিয়ারের উপরে 45 কিমি পর্যন্ত বিস্তৃত যে বায়ু স্তর আছে, যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, তাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য কী? এই স্তরের মধ্যে দিয়ে যতই উপরে ওঠা যায় ততই উষ্ণতা বাড়তে থাকে -55°, অর্থাৎ ট্রপোপোজের ওপর থেকে উষ্ণতা শেষ সীমায় যখন পৌঁছায়, স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সীমায় যখন পৌঁছায় তখন 0°C হয়ে যায়, অর্থাৎ উষ্ণতা -55 থেকে 0°C, অর্থাৎ উষ্ণতা বাড়তে থাকে। এই স্তর প্রায় মেঘমুক্ত, সামান্য ধূলিকণা থাকলেও জলকণা নেই বলে ঝড় বৃষ্টি বায়ুপ্রবাহের সম্ভাবনা নেই, তাই এই স্তরের নাম শান্তমণ্ডল। দ্রুতগতি সম্পন্ন জেটস প্লেনগুলি এই স্তরের মধ্যে দিয়ে যাতায়াত করে। স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন গ্যাসের স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে এই স্তরের উষ্ণতা বৃদ্ধি করে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমার নাম স্ট্র্যাটোপোজ। এই অংশে বায়ুর ঘনত্ব খুব কম এবং উষ্ণতা প্রায় স্থির থাকে। এরপরে আসি মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠের সাপেক্ষে 45 কিমি থেকে 85 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরটিকে মেসোস্ফিয়ার বলে। মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য: উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। 85 কিমি উচ্চতায়, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায়, এই স্তরের সর্বোচ্চ উচ্চতায় উষ্ণতা সর্বনিম্ন হয় প্রায় -92°-র কাছাকাছি হয়। এই স্তরটি বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর। এই স্তরে কিছু পরিমাণ জলীয় বাষ্পের অনুপ্রবেশ ঘটলেও মেঘ সৃষ্টি হয় না, কারণ অত্যধিক ঠান্ডার কারণে জল জমে বরফে পরিণত হয়। এই স্তরে বায়ুর চাপ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে। এই স্তরে সামান্য পরিমাণ N2O2, O2+, NO+ উপস্থিত থাকে। মেসোস্ফিয়ারের সর্বোচ্চ অংশে, যে অংশে উষ্ণতা সর্বদা স্থির থাকে, তার নাম মেসোপোজ। এই অংশের উষ্ণতা প্রায় -92°C। এরপরে আসি থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে 85 কিমি থেকে 500 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরটির নাম মেসোস্ফিয়ার। অঞ্চলের বৈশিষ্ট্য: উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায়, তাই এই স্তরটিকে থার্মোস্ফিয়ার বলে। সূর্য থেকে বিকিরিত কসমিক রশ্মি এবং অন্যান্য রশ্মির প্রভাবে এই স্তরের উষ্ণতা বেড়ে প্রায় 1200°C পর্যন্ত হয়। থার্মোস্ফিয়ারের নিম্নের অংশে থাকা গ্যাসগুলি সূর্যালোকের এক্স রশ্মি, গামা রশ্মি ও কসমিক রশ্মির প্রভাবে আয়নীয় অবস্থায় থাকে, তাই এই স্তরকে আয়নোস্ফিয়ার বলে। এই স্তরে বাতাস প্রায় নেই বলে এইখানে আকাশ কালো দেখায়। থার্মোস্ফিয়ারে মেরুপ্রবাহ দেখা যায়, অর্থাৎ সুমেরুপ্রবাহ, কুমেরুপ্রবাহ দেখা যায়। থার্মোস্ফিয়ারের নিচের অংশকে কেলনি হেভিসাইড স্তর বলে, এখান থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এরপর সর্বশেষ বায়ুস্তরটির নাম এক্সোস্ফিয়ার। ভূপৃষ্ঠের 500 কিমি থেকে 1000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে বায়ুস্তর আছে, যেখানে বায়ুর ঘনত্ব খুব কম, তাকে এক্সোস্ফিয়ার বা বহির্মণ্ডল বলা হয়। এর উষ্ণতা 1200° থেকে 1600°C হতে পারে। এই স্তরে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন অবস্থিত। থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ারের সংযোগকারী স্তরটির নাম হলো থার্মোপোজ। উচ্চতার পরিবর্তনের সাথে সাথে উষ্ণতার পরিবর্তন হয়, যেমন 45 কিমি উচ্চতা পর্যন্ত উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.5° হারে উষ্ণতা কমতে থাকে। তেমনভাবে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপও কমতে থাকে। প্রত্যেক 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 8.5 সেমি হারে কমতে থাকে। বায়ুর চাপ কাকে বলে? ভূপৃষ্ঠের কোনো স্থানে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে বায়ুমণ্ডলের চাপ বলে। বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষার সময় আসতে পারে শর্ট কোশ্চেন।
ওজোন স্তর কাকে বলে না? ট্রপোস্ফিয়ারের ওপরের দিকে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের দিকে ভূপৃষ্ঠের সাপেক্ষে 16 থেকে 30 কিমি পর্যন্ত বিস্তৃত অঞ্চলটিতে ওজোন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেই জন্য এই অঞ্চলটিকে ওজোনস্ফিয়ার বলে। ওজোন গ্যাস কীভাবে সৃষ্টি হয় না, একটি অক্সিজেন অণুর ওপর যখন আল্ট্রাভায়োলেট রশ্মি পড়ে তখন অক্সিজেন অণুটি ভেঙে অক্সিজেনের দুটি পরমাণুতে তৈরি হয় এবং একটি অক্সিজেন অণু ও একটি অক্সিজেন পরমাণু মিলিত হয়ে O3 উৎপন্ন করে, অর্থাৎ ওজোন উৎপাদন করে। ওজোন অণুর বিয়োজন O3তে যখন আল্ট্রাভায়োলেট রশ্মি পড়ে তখন একটি অক্সিজেন অণু ও একটি অক্সিজেন পরমাণু উৎপন্ন করে। ওজোন স্তরে এই দুটি বিপরীত প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকে এবং একটি গতিশীল সাম্যের সৃষ্টি করে। এই সাইকেলটিকে, এই যে ওজোন সৃষ্টি ও ওজোন বিয়োজন, এই সাইকেলটিকে বলা হয় চ্যাম্পম্যান সাইকেল। ইম্পর্টেন্ট আছে, মনে রাখবে। ওজোন গহ্বর সৃষ্টি বা ওজোন গহ্বর কাকে বলে? ব্রিটিশ বিজ্ঞানী জো ফরম্যান 1882 সালে লক্ষ্য করে যে আন্টার্কটিকা অঞ্চলের উপরিভাগে স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তর ক্রমাগত পাতলা হয়ে যাচ্ছে। এই ঘটনাটিকে ওজোন স্তরের ক্ষয় বা ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর সৃষ্টি বলা হয়। ওজোন স্তরের ধ্বংসের কারণ হিসেবে সিএফসির ভূমিকা। সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। অতিবেগুনি রশ্মির আঘাতে সিএফসি বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন উৎপাদন করে। তা ওজোনকে অক্সিজেনে পরিণত করে। সক্রিয় ক্লোরিন ও O3 বিক্রিয়ায় ClO+O2 উৎপন্ন হয়। ClO+O3 বিক্রিয়ায় আবার O2 এবং সক্রিয় ক্লোরিন উৎপন্ন হয়। এভাবে প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকে। একটি সিএফসি লক্ষাধিক ওজনের বিয়োজন ঘটাতে সক্ষম। ওজনের বিয়োজনে নাইট্রোজেনের অক্সাইডের ভূমিকা। স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব কম থাকায় জেট বিমানগুলি এই অঞ্চলের মধ্যে চলাচল করে, ফলে প্রচুর পরিমাণে বজ্র গ্যাস নাইট্রিক অক্সাইড নিক্ষিপ্ত হয়, যা ওজনকে বিয়োজিত করে। বিক্রিয়াগুলো দেখবে, NO+O3 নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন অণু গঠন করছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড আর আবার O3 সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড NO3 ও O2 উৎপন্ন করছে। ওজোন স্তরের ধ্বংসের ক্ষতিকর প্রভাব কি? মানুষের উপর প্রভাব হচ্ছে মানুষের চামড়ার ক্যান্সার হতে পারে, অতিবেগুনি রশ্মির প্রভাবে ডিএনএর মিউটেশন ঘটতে পারে, চামড়া পুড়ে তামাটে বর্ণ হতে পারে, প্রজনন ক্ষমতা ও অনাক্রমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার হ্রাস পেতে থাকে, চোখের ছানি ও দৃষ্টিশক্তি হ্রাস পায়। উদ্ভিদের উপর কী প্রভাব পড়ে না, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে, ফলে ফসল উৎপাদন কমে যায়, পাতা বিবর্ণ হয়ে যায়, বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। বায়ুমণ্ডলের উপর প্রভাব, সমুদ্রে যে ফাইটোপ্ল্যাঙ্কটন সালোক সংশ্লেষ প্রক্রিয়া সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোক সংশ্লেষ প্রক্রিয়া কমে যায়, ফলে যেসব সামুদ্রিক প্রাণী মাছ ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে জীবন ধারণ করে তাদের বিনাশ ঘটে। জলবায়ুর উপর প্রভাব, অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়, ফলে মেরু অঞ্চলের বরফ গলে যায়, জলস্তরের উচ্চতা বৃদ্ধি পায়, জলাশয়ের জল দ্রুত বাষ্পীত হয়ে যাবে এবং জলবায়ুর পরিবর্তন হবে, অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। গ্রিনহাউস কি? গ্রিনহাউস হলো একরকম কাঁচের দেয়াল ও ছাদযুক্ত এক প্রকার বিশেষ ঘর, যার ভেতরে শীতপ্রধান দেশে কম উষ্ণতায় সবজি ও ফল চাষ করা হয়। দিনের বেলায় সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি খুব সহজেই কাঁচ ভেদ করে প্রবেশ করে এবং সবজি ও গাছের পাতার দ্বারা
প্রতিফলিত হয়ে দীর্ঘ তরঙ্গে পরিণত হয় এবং ওই কাঁচ ভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারে না, ফলে ঘরের অভ্যন্তরের উষ্ণতা সবসময় বেশি থাকে। গ্রিন হাউস এফেক্ট কি? পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, সিএফসি প্রভৃতি গ্রিনহাউস গ্যাসের মতো কাজ করে। এই গ্যাসগুলি সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে দেয়, পৃথিবী পৃষ্ঠে আপতিত হতে দেয়। কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত বা ইনফ্রারেড রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়, ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে গ্রিনহাউস এফেক্ট বলে। ওই গ্যাসগুলিকে গ্রিনহাউস গ্যাস বলে। গ্রিনহাউস গ্যাসগুলি কি না? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, ওজোন, নাইট্রাস অক্সাইড আর জলীয় বাষ্প। এবার গ্রিনহাউসের গ্যাস হিসেবে কোন গ্যাস কত পার্সেন্ট দায়ী? গ্রিনহাউসের কারণ হিসেবে কোন গ্যাস কত পার্সেন্ট দায়ী? কার্বন ডাইঅক্সাইড 50%, মিথেন 19%, ক্লোরোফ্লুরোকার্বন 16%, ওজোন 8%, নাইট্রাস অক্সাইড 5%, জলীয় বাষ্প 2%। আর মিথেনকে জৈব গ্রিনহাউস গ্যাসও বলা হয়। জৈব গ্রিনহাউস গ্যাস বলা হয়। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাসগুলির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে গ্রিনহাউস প্রভাব বেড়ে গিয়ে বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমাগত বৃদ্ধির ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর 0.05 ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব কী কী? সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পায়, মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলের উচ্চতা বাড়বে এবং উপকূলবর্তী এলাকা জলমগ্ন হবে। আবহাওয়ার পরিবর্তন, প্রবল বন্যা, খরা, ঝড়ঝঞ্ঝা ইত্যাদি দেখা দিবে। জনস্বাস্থ্যের উপর প্রভাব, আবহাওয়া পরিবর্তনের ফলে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। পৃথিবীর উষ্ণ হওয়ার ফলে বিভিন্ন প্রকার মশা মাছি বাহিত রোগের প্রকোপ বাড়বে। উচ্চতার তারতম্য সহ্য না করতে পেরে বহু পতঙ্গ পাখি বিলুপ্ত হয়ে যাবে এবং ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। এই শতাব্দীর মাঝামাঝির দিকে উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সি এর মতো বৃদ্ধি হতে পারে এবং প্রাকৃতিক চরম বিপর্যয় ডেকে আনবে। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের কার্যকরী উপায় কী কী? জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে বিকল্প শক্তি ও পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার করতে হবে। জীবাশ্ম জ্বালানি দ্বারা চালিত যানবাহন ব্যবহার কমাতে হবে। তার পরিবর্তে সৌরবিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার করতে হবে। বনভূমি ধ্বংস না করে নতুন বনভূমি গড়ে তোলার পরিকল্পনা নিতে হবে। সিএফসির উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে হবে। বিভিন্ন জৈব বর্জ্য পদার্থকে জৈব সারে রূপান্তরিত করে সেগুলিকে ব্যবহার করতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে এবং বিশ্ব উষ্ণায়নের কুফল রূপে সম্বন্ধে সচেতন করতে হবে, জনসচেতন করতে হবে। এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। মানুষ সচেতন হয়ে গেলে বিশ্ব উষ্ণায়নের প্রভাব অনেকটাই কমে যাবে। এবার গ্রিনহাউস গ্যাসের উপযোগিতা, গ্রিনহাউসের সুফল কি? গ্রিনহাউস গ্যাসগুলি না থাকলে সূর্য থেকে পৃথিবীতে আসা তাপের সম্পূর্ণ অংশ আবার মহাশূন্যে ফিরে যেত। এর ফলে পৃথিবী এমন শীতল হয়ে যেত যে তাতে কোনো জীবের পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো না। গ্রিনহাউস এফেক্ট আছে বলেই পৃথিবীতে আজ জীবের অস্তিত্ব বজায় আছে।